স্বাগত সাড়া দাও বাংলাদেশে আপনাদের সকলকে। সাড়া দাও বাংলাদেশ যদি রাজনীতিবিদদের অনুসন্ধান না করেন তাহলে বিষয়টি কেমন হয়, আর রাজনীতিবিদরা যদি আমাদের অনুসন্ধানের ক্যামেরার মধ্যে না থাকে তাহলে তো আপনাদের প্রশ্নগুলো নিয়ে আমরা আসতে পারবো না। তাই আজ চলে এসেছি চট্টগ্রামে আপনাদেরই প্রশ্নগুলো নিয়ে। চট্টগ্রামের বিশিষ্ট শিল্পপতি, বিশিষ্ট রাজনীতিবিদ, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য জনাব শামসুল আলমের কাছে। তার কাছে জানতে চাইব চট্টগ্রামের রাজনীতির নানান বিষয় নিয়ে, তার কাছে জানতে চাইব চট্টগ্রামের বর্তমান পরিস্থিতি কি, নানান কর্মকাণ্ড নিয়ে। স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনাকে। ধন্যবাদ। শুরুতেই প্রশ্নে যেতে চাই একেবারেই যে বিএনপির 5ই আগস্টের পরে চট্টগ্রামের পরিস্থিতি কেমন এবং কিভাবে দেখছেন বিএনপির কর্মকাণ্ড চট্টগ্রামে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন সবার আগে বাংলাদেশ। এটাকে আমরা প্রাধান্য দিয়ে আমাদের এই 9 আসন ভিত্তিক বাকলিয়া, কোতোয়ালি, চকবাজার এই 3টা থানা নিয়ে 9 আসন গঠিত। আমাদের এখানে কোনো ধরনের ওখানে চাঁদাবাজি হয়নি, কোনো ধরনের বা ডাকাতি নানা রকমের যেগুলি হয়ে থাকে সেগুলি আমরা আমাদের এই 3টা থানায় হয়নি। কিন্তু চমৎকার। কিন্তু একেবারেই যদি আপনাকে স্পেসিফিকলি জানতে চাই যে 5ই আগস্টের পরে আপনার আসনেই, আপনি যেই আসন থেকে পদপ্রার্থী কিংবা এর আগেও আপনি চট্টগ্রাম 9 আসনে বিএনপি থেকে নমিনেশন পেয়েছেন, আপনার আসনে 5ই আগস্টের পর থেকে কি কি কাজ আপনি করেছেন? 5ই আগস্টের আগে যদি বলতে যাই তাহলে আমি 2008-এ আমি নির্বাচন করেছি। এই নির্বাচনে আমাকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া উনি আমাকে ওনার নিজ হাতে আমাকে নমিনেশনটা দিয়েছেন। আমাকে বললেন তুমি পারবে তো? আমি বলছি ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমি সেই থেকে আমি আমার এলাকায়, আমি তখন নতুনই ছিলাম, বাট আর আমাদের এই এলাকাটায় এই বাকলিয়াতে, আমি বাকলিয়ার সন্তান, আমার এই বাকলিয়াতে আমার সম্পৃক্ত ছিল অনেক বেশি। সবাই আমাদেরকে ভালো জানতো। যখন নির্বাচন ঘনে আসছে, ভোটের দিন ঘনে আসছে, ভোট দিয়েছি, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন। তো দিন শেষে যেটা ভোটের ফলাফল আমাদের ফেভারে আসেনি, হয় নাই, সেটা মঈনুদ্দিন ফখরুদ্দিনের কারচুপির মাধ্যমে আমাদের অপোনেন্ট যারা ছিলেন তাদেরকে জয়যুক্ত করেছেন, আর আমরা সেই নির্বাচনে আসতে পারিনি। আমি বিশেষ করে আমি আমার এলাকা ছাড়ি নাই, আমি এলাকার সাথে আমার সম্পৃক্ত ছিল। আমি একদিনের জন্য হলেও আমি আমার এলাকা ছাড়ি নাই, এবং সবসময় আমরা আমাদের যারা এলাকাবাসী আছে তাদের কাছে যেতাম এবং আমাদের সেই কথাগুলি বলতাম যে দীর্ঘ 17 বছর আমরা আপনাদের পাশে থাকতে পারিনি, এখন আমরা আপনাদের কাছে আসছি। আপনার থেকে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই। আমি বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পেরেছি যে আপনার সন্তানকে তুলে নেওয়া হয়েছিল এই 17 বছরের মধ্যেই, এবং আপনারা 17 বছর ব্যবসা বাণিজ্য করতে পারেননি, এমন একটি কথা আমি শুনতে পেয়েছি বিভিন্ন মাধ্যমে। এই ব্যাপারটিতে আসলে কি বলতে চান? রাজনীতি করতে গিয়ে আমাকে অনেক আমি রাহাজানি হয়েছি। বিগত পেসের সরকার আমাকে আমার ব্যবসা বাণিজ্য, আমার সমস্ত সব কিছু বন্ধ করে দিয়েছে, এবং এক পর্যায়ে আমাকে টেকনিক্যালি আমার যে ব্যাংকের সাথে আমাদের সম্পর্ক ছিল এগুলি সব আমাদের ফাইন্যান্সিয়াল যেগুলি আঘাত করতে হয় সেগুলো আঘাত করে আমাকে কোনো রকম আর আমি ব্যবসা বাণিজ্য করতে পারিনি। এরপরে আমি কিছুদিন পর দেখি আমার ছেলেকে তুলে নিয়ে গেছে। ওনাকে কি মানে যে আয়নাঘর, এই আয়নাঘরে রাখা হয়েছিল নাকি এমনি নির্যাতন? ওকে তো আসলে ধরে নিয়ে গেছে, চোখ বন্ধ করে নিয়ে গেছে। এই 7 দিন বার ওকে ওই কোন একটা জায়গায় রাখছে, সে ফাইন্ড আউট করতে পারেনি। তো চতুর্দিকে ওয়াল, এখন সেই বুঝে উঠতে পারেনি সেটা আদৌ কি আপনার সেটা আয়নাঘর না বা অন্য কোনো গুহা হতে পারে, সেরকমও হতে পারে। তো 7 দিন পর ওকে আমরা ওই ঢাকা মহাখালীর রাস্তার ধারে পাওয়া গেছে। তো আমরা খবর পেয়ে ওখানে গেছি, তারপর তাকে আমরা
নিয়ে এসে মেডিকেলে ট্রিটমেন্ট করেছি। কি অবস্থায় পেয়েছিলেন, মানে নির্যাতনের চিহ্নগুলা কি রকম ছিল, বা যদি কিছু বর্ণনা করতে চান? ওর গায়ে কোনো কাপড় চোপড় ছিল না, হয়তো একটা প্যান্ট ছিল। তো ওকে ওই রকম ইয়ে করে না, কিন্তু মানসিক টেনশন, মানসিক যে ট্রিটমেন্টগুলি দিছে, মানসিক টর্চারিং সেটা বেশি হয়েছে। এই 7 দিন যখন তিনি গুম অবস্থায় ছিলেন, তখন প্রশাসন থেকে কি বলা হচ্ছিল? আপনারা আমরা কোনো রেসপন্স পাইনি। খোঁজাখুঁজির চেষ্টা করে যাচ্ছেন? আমরা আমাদের কৌশল আমরা গিয়েছি, বাট আমরা প্রত্যুত্তরে কোনো কিছু পাইনি। চট্টগ্রামের অন্যতম বড় গ্রুপ আপনার গ্রুপ, ইলিয়াস ব্রাদার্স গ্রুপ, এবং আপনারা একসময় চট্টগ্রামের সবচেয়ে বড় গ্রুপ হিসেবে পরিচিত ছিলেন। হুট করে যখন সব জায়গায় ধস নামলো, আপনারা দেখলেন যে ব্যাংক আপনাদের সাথে সম্পর্ক ছিন্ন করছে, বা সরকারি চাপে আপনারা ব্যবসা করতে পারছেন না, সেই সংগ্রামের ইতিহাসটা শুনতে চাই। যে তখন আসলে পরিবার বা হুট করে একজন মানুষ যিনি হাজার হাজার কোটি টাকার মালিক যখন হুট করে পড়ে যান, সেই সংগ্রামের ইতিহাসটা আসলে কিরকম ছিল? মূলত 111-এর যে একটা প্রেক্ষাপট ছিল, তো আমরা ধারণা করি সেটা তো আসলে আর্মি প্রশাসনের একটা দিন ছিল। তো ওই সময় থেকে নিয়ে ব্যবসায়ীদের, যতগুলো আমরা ব্যবসায়ী ছিলাম, সবাইকে খুব প্রেশারাইজ করে রাখছিল। আমরা যেসব মালগুলি বেশি ইম্পোর্ট করতাম, সেগুলি ওরা একটা নিয়ম অনুযায়ী ওরা বললো তোমরা এইভাবে সেল করবা। তা আমরা আসলে আমাদের কিনা ছিল অনেক বেশি, তখন আমাদেরকে সেই ভর্তুকি দিয়ে বিক্রি করতে হতো। তো মূলত আমরা এভাবে কন্টিনিউ করেছি। তখন মালের দাম ছিল অনেক ঊর্ধ্বগতি। তো সুতরাং আসলে এখানে আর কভার করা বা সেটাকে রিকভারি করাটা ভেরি টাফ ছিল। 17 বছর মানসিকভাবে আমি খুবই প্রেশারাইজ ছিলাম, যেহেতু আমি রাজনীতি করি বিদায় আমাকে ব্যবসা বাণিজ্য করতে পারিনি আমি, কিন্তু আমার পরিবারেরকেও আমি সেটা বোঝাতে পারতেছিলাম না, কারণ ওই সময় ফ্যাসিস্ট সরকার আমাদেরকে যেভাবে প্রেশারাইজ করে রাখছিল। তো সুতরাং এখানে আমরা রাজনীতি করি বিদায় আমাদের উপর যে নির্যাতন করেছেন, তো সুতরাং আমি এই 17 বছর কোনো রকম মানসিকভাবে আমি আর ভালো ছিলাম না। এর মধ্যে আমাকে 2019-এ আমাকে ধরে নিয়ে জেলে বন্দি করে রেখেছে। প্রায় মামলায় ছিল ওটা? এটা ব্যবসায়িক মামলা। ব্যবসায়িক মামলা মানে এক কথায় আপনাদেরকে মানসিক এবং অর্থনৈতিকভাবে যতটা মানে মানসিক এবং অর্থনৈতিকভাবে আমাদেরকে খুবই মানে জ্ঞাতে রাখছিল, প্রেশারে রেখেছে। আমি একেবারেই বুঝতে পেরেছি। আমি ভিন্ন আঙ্গিকের একটা প্রশ্ন এখন আপনার কাছে যেতে চাই। চট্টগ্রামের 9 আসন নিয়ে আপনার চিন্তা ভাবনা, বর্তমানে কিভাবে আসলে আসনটিকে সাজাচ্ছেন এবং কি কি কাজ করছেন যা জনকল্যাণকর, কিংবা আপনি মনে করেন যে এই কাজগুলো করলে জনগণের কাছাকাছি আমরা যেতে পারবো? কেননা আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বারবারই বলছেন জনগণের কাছাকাছি যারা আছেন তাদেরকেই তিনি নমিনেশন দিবেন। এবং এই প্রশ্নের সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করতে চাই, নমিনেশন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? আমি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে আমি শ্রদ্ধা করি। সেই শুভদিনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে আমি নমিনেশন পেয়েছি, আমি ইলেকশনও করেছি। সুতরাং এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ অনুযায়ী ফেসবুকে যেসব আলোচনাগুলি করে আমি নিয়মিত সেগুলি দেখি, সেগুলি ফলো আপ করে আমি আমার মনের মধ্যে আমি একটা ধারণ করেছি। এর মধ্যে আমাদের চট্টগ্রাম মহানগরের যারা কমিটিতে আসছেন তারা সুন্দরভাবে কমিটি দিয়েছেন 43টা ওয়ার্ডে, এবং পর্যায়ক্রমে তারা ওয়ার্ড কমিটি করেছেন, দেন ইউনিট কমিটিগুলি করেছেন। তো সুতরাং এখানে যে একটা সিস্টেম, এই সিস্টেম অনুযায়ী আমরা কাজগুলি করতে পারতেছি এবং জনগণের পাশে যেতে পারতেছি। যেহেতু আমাদের যে একটা অর্গানাইজ করে মহানগরের পক্ষ থেকে যারা দায়িত্ব নিয়েছেন তারা যেভাবে বর্ণন করেছেন এলাকায়
সেই শুভ দিন আমরা জনগণের পাশে গিয়ে আমরা সুন্দরভাবে কাজ করতে পারতেছি। কি কি কাজ করছেন? আমি বলতে চাচ্ছি যে এই প্রাকৃতিক দুর্যোগে যত ধরনের আমাদের দেওয়ার দরকার ছিল বা আমাদের এই নয়াসন থেকে, তো আমরা সবসময় সেইগুলি অংশগ্রহণ করেছি এবং আমাদের যখনই আমাদের এই মহানগরে যে কোনো অনুষ্ঠান, যে কোনো আপনার পূজা, ধর্মীয় যে কোনো কর্মকাণ্ডে আমরা সবসময় ওখানে অংশগ্রহণ করতাম। আমরা এখন মানুষের কাছে যাচ্ছি, আমরা যে ওঠন বৈঠক করে আমরা মানুষের ঘরে দুয়ারে দুয়ারে যাচ্ছি এবং মানুষকে বোঝাচ্ছি আমার যে 31 দফা বাস্তবায়নের যেই আমাদের তারেক রহমান যেটা যে ম্যান্ডেট দিয়েছেন সেগুলি বোঝাচ্ছি যে আগামী দিনে যদি নির্বাচন হয়, নির্বাচনের এই ম্যান্ডেটগুলি যেই 31 দফা বাস্তবায়ন করার জন্য বলছে, আপনারা সেগুলি পড়েন, দেখেন। আমরাও আপনাদের কাছে আসছি, আপনাদের কাছে আমরা দীর্ঘ 17 বছর আপনাদের কাছে আসতে পারিনি, আপনাদের খোঁজখবর নিতে পারিনি, কারণ পেশি সরকারের আমাদেরকে কখনো আমাদের কাজে আসার সেই সুযোগ দেয়নি। আমাদেরকে, আমাদের নেতাকর্মীদেরকে যখনই পাইত তখনই ধরে নিয়ে আমাদেরকে মামলা করে জেল মধ্যে আটকে রাখতো। তো সুতরাং আমরা এখন 5ই আগস্টের পর আমরা উন্মুক্ত হয়েছি, আমাদের মধ্যে ব্রিটিং টাইম আসছে একটা, আমরা আমাদের এই সুযোগ হয়েছে যে আপনাদের ধারে আসতে। একেবারেই আপনার স্পষ্ট উত্তর পেয়েছি। নমিনেশন পাওয়ার ব্যাপারে কতটুকু আশাবাদী? মূলত আসলে আমি নমিনেশন ব্যাপারে আমি চিন্তা করি না, কারণ আমি এখন করতেছি যে দলকে কিভাবে সুসংগঠিত করব, আগামী নির্বাচনের জন্য কিভাবে তৈরি করব। আমি একটা প্ল্যাটফর্ম তৈরি করতেছি বিএনপির। এই প্ল্যাটফর্মে আমাদের নেতা তারেক সাহেব যাকে দেন সে আসে এই প্ল্যাটফর্মে যেন কাজ করতে পারে। আমি একটু যুক্ত করতে চাই যে আপনাদের বিএনপির বিরুদ্ধে এখন পুরো বাংলাদেশে সবচেয়ে বড় অভিযোগ চাঁদাবাজি। আমি একেবারে স্পেসিফিক আপনার আসন নিয়েই বলতে চাই। আপনি কি মনে করেন 5ই আগস্টের পরে চট্টগ্রাম 9 আসনে কোনো চাঁদাবাজিতে আপনার কোনো নেতাকর্মী জড়িত ছিল কিনা বা চাঁদাবাজি হয়েছে কিনা? আমার জানা মতো আমাদের নেতার মধ্যে আমি দেখি না এরকম কোনো ধরনের চাঁদাবাজি। মানে আপনি সত্যতা পাননি? না, সত্যতা পাইনি। আমি মনে করি আমাদের নয়াসনের যারা আমরা সম্পৃক্ত ছিলাম, আমরা সবসময় ওয়াকফুল ছিলাম এবং আমাদের যারা নেতাকর্মীরা ছিলেন এবং হিন্দুদের মন্দির পর্যন্ত আমরা পাহারা দিয়েছি, কারণ ওই সময় সবাই তো বুঝেন যে অবস্থা। তো সুতরাং একটা সংকটময় অবস্থা ছিল। আর এর মধ্যে আমরা বিগত দিনে যে আপনার হিন্দুদের যে পূজা ছিল, পূজা মণ্ডপও আমাদের চট্টগ্রাম মহানগরের নির্দেশক্রমে প্রতিটা ইউনিটে সবাইকে বলে দিয়েছেন, একটা কমিটি করে দিয়েছেন, তোমরা মণ্ডপগুলিকে সুন্দরভাবে ওখানে তোমরা থাকবে, তাদের যেন কোনো ধরনের কোনো অসুবিধা না হয়। আমরা গত শীতের মৌসুমে আমরা জনগণের পাশে আমরা যেগুলি ব্ল্যাঙ্কেট দিয়েছি এবং প্রতিটা আমাদের ওয়ার্ড যতগুলি ছিল প্রত্যেক ওয়ার্ডে আমরা আপনার শীত বস্ত্রগুলি আমরা বিতরণ করেছি এবং এই রোজাতে আমরা রোজার সামগ্রী যেগুলি আছে সেগুলি আমরা বিতরণ করেছি। একেবারেই এখন ব্যক্তিগত একটা প্রশ্নে যেতে চাই যে অনেক রাজনীতি নিয়ে কথা হলো। চট্টগ্রামে আসার পর থেকে আমি আপনি নিশ্চয়ই অবগত যে আপনাদের দলের মধ্যেও বৃহৎ দল, আপনাদের গ্রুপিং আছে, নানান গ্রুপ আছে। আপনার প্রতিদ্বন্দ্বী দলের নেতাদের কাছেও আপনার সম্পর্কে আমি সুনামি শুনেছি। এই যে সুনাম, একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ, আপনাকে সকলেই বলেন যে আপনি একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং ব্যবসায়ী, সেই জায়গায় কেমন অনুভূতি হয় যখন প্রতিদ্বন্দ্বীও কেউ আপনাকে পরিচ্ছন্ন রাজনীতিবিদ বলে? আর আসলে আমি সবার সাথে ভালোভাবে চলার চেষ্টা করি, মানে কারোর সাথে বৈরিতা করার চেষ্টা আপনি করেন না? আমি কখনো সেটা আমি ছোটবেলা থেকেও আমি এই ধরনের আমার কৌতূহল বশত জানতে ইচ্ছে করে, এই যে 17 বছর যারা আপনাকে কষ্ট দিল, আপনার ছেলেকে তুলে নিল বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান আপনার ভাষ্যমতে যে ধ্বংস করলো, ব্যবসা করতে দিল না, তাদের প্রতি আপনার প্রতিহিংসার রাজনীতি করবেন কিনা যখন আপনারা ক্ষমতায় আসবেন, যদি আসেন? না, প্রতিহিংসার রাজনীতি করে তো অ্যাডভান্টেজ কিছু আসবে না। আমি চাইবো আমার
দলকে আগায় নিতে, আগামী দিনে যে আমাদের ভারপ্রাপ্ত জিয়া রহমান তারেক সাহেব যেটা বলেছেন তাকে সামনে রেখে আমরা আগাবো। যে আমাদের মানে আপনি আপনার চিন্তাধারা দল কেন্দ্রিকই রাখছেন, যে আপনার দলকে নিয়ে আপনি আগাতে চান। কারণ আমি রাজনীতি করি, আমার এখন রাজনীতিক কেন্দ্র নিয়ে আমার এখন চিন্তা ভাবনা, আমি কীভাবে আমার জনগণকে আমি কী দিয়ে উদ্বুদ্ধ করব। আগামী দিনে আমাদের দল যদি ক্ষমতা যায়, যাদের সাথে আমার ওঠা বসা, তাদেরকে আমরা কী দিয়ে আশ্বস্ত করব, সেইগুলি নিয়ে আমরা চিন্তা করি। আমি একটু অবাকই হয়েছি, আপনার নামে আমি কোনো চাঁদাবাজির অভিযোগ পাইনি। আমি অনেকের অভিযোগই আমি শুনছিলাম, আমি মাঠে ময়দানেও খোঁজ নিয়েছি। আমি একটু আপনাকে জিজ্ঞেস করে নিতে চাই যে আসলে রাজনীতিবিদ যারা তরুণ, বর্তমানে রাজনীতিতে যুক্ত হওয়ার আশা আকাঙ্ক্ষা রাখছে, তারা চাঁদাবাজি ছাড়া আপনি এই যে আপনি যে একটা পরিচ্ছন্ন ব্যক্তিত্ব ধরে রেখেছেন, এই জায়গাটা থেকে কি আমরা বলতে পারি যে আপনার ফ্যামিলি সলভেন্ট ছিল বলেই আপনি পরিচ্ছন্নতা ধরে রেখেছেন, কিংবা আপনার অর্থের প্রয়োজন ছিল না বলেই আপনি চাঁদাবাজি করেননি? কিন্তু যেই ছেলেটি নতুন রাজনীতিতে যুক্ত হবে তার উদ্দেশ্যে আসলে সে কিভাবে সৎ থাকবে? আপনার উপদেশ কি থাকবে তার জন্য, যারা নতুন তরুণ রাজনীতিতে যুক্ত হচ্ছে? আমি রাজনীতি করার আগের থেকেও আমরা ওই চিন্তাধারা ছিল না, এবং রাজনীতি যখন করতেছি ওই ধরনের কোনো চিন্তা মানসিকতা রাখি নেই। আমি তরুণদের ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ম্যান্ডেট দিয়েছেন, তরুণদের জন্য আপনার কর্মসংস্থান করে দেবেন, এবং যারা মহিলা আছেন তাদেরকে ফ্রি কার্ড দিবেন, সেগুলি আমরা ইনশাল্লাহ চিন্তাভাবনা করেছেন সেটা। আর তরুণদের যে চাকরি দেবে, তারা চাকরির মাধ্যমে তারা তাদের পরিবারকে সুন্দর এবং সুস্থভাবে রাখতে পারবে। তখন তাদের আর মনে হবে না যে অন্য কোনো ধরনের পথ অবলম্বন করা। মানে আপনি বুঝালেন যে কর্মসংস্থান সৃষ্টি হলেই চাঁদাবাজি রাজনীতিতে বন্ধ হয়ে যাবে, অনেক বন্ধ হয়ে যাবে। মোস্ট অফ দ্য পিপল অনেক এখন বেকার অবস্থায় আছেন, তো তাদেরকে যদি আমরা কোনো কর্মসংস্থায় যদি প্রোভাইড করতে পারি, তাহলে আর কখনো ওই অন্য পন্থা অবলম্বন করবে না, আমার এটা বিশ্বাস। খুব চমৎকার চিন্তা ভাবনা আপনার এই উত্তরের প্রসঙ্গে আমার একটি প্রশ্ন মাথায় এলো। অনেক নেতারাই মনে করে যে তাদের কর্মীদেরকে যদি চাকরি দেয় তাহলে মিছিল, মিটিং বা শোডাউন কে করবে? এই ব্যাপারে কি আপনার ভয় হয় না যে আপনার কর্মীদেরকে যদি আপনি কর্মসংস্থান করে দেন তাহলে আপনার মিছিল, মিটিং বা শোডাউনের প্রয়োজন আছে কিনা? ধরুন আপনি এমপি হলেন, তাহলে আপনি মিছিল, মিটিং কিভাবে করবেন বলে মনে করেন? বিএনপি বৃহত্তর একটা দল, যারা কর্মসংস্থানে যাবে তাদের চিন্তাধারা অবশ্যই দলের প্রতি তাদের আনুগত্য থাকবে। তারা যখন আমাদের কোনো ধরনের আমরা কর্মসূচি প্লেস করব, তখন তারা অবশ্যই জানবে, তারা চিন্তা করবে যে দলের যে একটা কর্মসূচি দিয়েছেন তারা অবশ্যই চেষ্টা করবে তারা আসার জন্য। দলের যারা আনুগত্য আছে তাদের সবাইকে তো আর দিতে পারবে না, ঠিক না? তো সুতরাং কিছু পোর্শন হয়তো বা না আসতে পারে, কিন্তু আমি যখন আমার এলাকায় হাঁটি বা যাই যে কোনো অনুষ্ঠানে, তখন আসলে আমার এলাকার অনেক যারা অভাবী আছে অনেকে বলে কর্মসংস্থার কথা, বিভিন্ন ধরনের কথা। তো সুতরাং এখানে যখন হাঁটি তখন আলটিমেটলি সেটা মিছিল মিটিংয়ের মতো হয়ে যায় সেটা। বাহ, চমৎকার। মানে আপনি বুঝাতে চাইলেন যে জনগণই আসলে আপনার শোডাউনের ব্যবস্থা করে দিবে যদি আপনি ভবিষ্যতে, আপনি আসলে কোনো ভয় নাই যে আপনার কর্মীদেরও যদি কর্মসংস্থানে যে আনুগত্যেও না থাকে তাহলে জনগণ আপনার পাশে থাকবে বলে আপনি বিশ্বাস করেন, এটাই মনে হয় বুঝাতে চাই। হ্যাঁ, অবশ্যই। আমি এটাই বলেছি, আমার এলাকায় যদি আমি ইনশাল্লাহ আপনাদের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়, আপনাদের এই এলাকার থেকে আমি 500 মানুষের চাকরির ব্যবস্থা করে দেব। খুবই চমৎকার কথা বলেছেন, এবং সেই পথও আসলে আপনার কাছে আছে। কেননা আপনারা শিল্পপতিরা যদি এগিয়ে আসেন, তরুণদের কর্মসংস্থান খুব একটা কষ্ট হবে না। আপনার মতো যদি পুরো বাংলাদেশে আপনারা এমপি যারাই হবেন, 300 জন এমপি যদি আপনি হন, যদি আপনার ভাগ্যে থাকে, তারা যদি আসলে এরকম 500-1000 করে চাকরি দেয়, তাও বৃহৎ একটি বেকার হার কিন্তু হ্রাস পাবে। আপনার কাছে
এই মুহূর্তে যেই প্রশ্নটি আমি করতে চাই, এই প্রশ্নটি অনেকেরই, সেটি হলো যে যদি কোনো কারণে আপনার নমিনেশন আপনি না পান, আপনি ইতিমধ্যেই উত্তর দিয়েছেন যে দল যাকে দিবে আপনি তার জন্যই প্ল্যাটফর্ম সাজাচ্ছেন, শুধু যে আপনার জন্য সাজাচ্ছেন ব্যাপারটা এরকম নয়। আমি শুধু এই প্রশ্নটুকু করতে চাই যে সাধারণ জনগণকে প্রশ্নের মুখোমুখি আপনারা হচ্ছেন কিনা, এবং সাধারণ জনগণের মুখোমুখি আপনারা হতে আসলে কোনো ভয় পান কিনা, বা সাধারণ জনগণের সাথে সম্পৃক্ততা কতটুকু বাড়াচ্ছেন দিনকে দিন, আমি এই জায়গাটা আসতে চাই। জনগণ যাকে নির্বাচিত করবে আগামী দিনে সে হবে এমপি। কারণ জনগণের কাছে না গেলে জনগণ কী চায় সেটা আমরা বুঝতে পারবো না, এবং আমার চাওয়া কি সেটা জনগণকে যদি না বোঝাই তাহলে জনগণ বুঝবে কীভাবে। তো সুতরাং আমি মনে করি এটা জনগণের কাছে যাওয়াটা খুবই প্রয়োজন। জনগণের সাথে থাকলে জনগণ আরও উৎসাহ এবং উদ্দীপনা ও সাহস এবং মানসিকতা বৃদ্ধি পায়। মানে জনগণের কাছে যেটা আপনার আসলে কখনো কোনো চিন্তা হয় না যে কি প্রশ্ন করে নাকি বিব্রত করে? বিশেষ করে আমার ব্যাপারে আমি জনগণের পাশে যাই, আমার ভালো লাগে, আমি শুনতে আমার লাগে যে জনগণ কী চায় সেটা জানার আমার খুব দরকার। আমি যদি আগামী দিন যদি আমাকে যদি নমিনেশন দেয়, তাহলে আমি জনগণের এইসব ম্যান্ডেটগুলি না জানি তাহলে আমি কীভাবে সেটা কাজ করব। একেবারেই স্পষ্ট উত্তর এবং চমৎকার একটি উত্তর পেলাম আপনার কাছ থেকে। নতুন আরেকটি প্রশ্নে যেতে চাই, নতুন আঙ্গিকের ভিন্নভাবে একটি প্রশ্ন আপনাকে করতে চাই। শুধু আপনার আসন না, বাংলাদেশের সকল রাজনীতিবিদদের উদ্দেশ্যে আপনার আসলে বলার কি থাকবে, যে তারা কিভাবে রাজনীতি করলে জনগণের কাছাকাছি খুব দ্রুত পৌঁছাতে পারবে বলে আপনি মনে করেন? যার যেই এলাকা আছে, আমরা যারা আগামী দিনে যেই এলাকার আগামী দিনে যারা আপনার বা নমিনেশন নেবে, তাদের উচিত নিজেদের এলাকায় গিয়ে জনগণের সাথে সম্পৃক্ত হওয়া এবং তাদের মনোভাবটা বোঝা। বৃহত্তর দল গ্রুপিংয়ে বিশ্বাসী কিনা আপনি? কেননা আপনার বিরুদ্ধে একটা দলেই গ্রুপিং থাকতে পারে, সেই গ্রুপিংয়ের ব্যাপারে আপনার বক্তব্য কি? বিএনপি বড় দল, এখানে গ্রুপিং থাকতেও পারে, কিন্তু আমি গ্রুপের রাজনীতি করি না। আমি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক সাহেবের আদর্শকে এই নিয়ে আমি চলি। গ্রুপ আমার পছন্দ, আমার একটাই, সেটা হচ্ছে বিএনপি। আমি বিএনপি গ্রুপকে আমি ভালোবাসি এবং বিএনপিতে আছি। চমৎকার, একেবারেই স্পষ্ট অনেকগুলো উত্তর পেলাম আপনার কাছ থেকে। একেবারেই সর্বশেষ যেটি জানতে চাই যে আপনি তরুণদেরকে, আপনি যদি নমিনেশন পান এবং ভোটে যদি নির্বাচিত হন, আপনি ইতিমধ্যেই বলেছেন কর্মসংস্থান সৃষ্টি করবেন, কিন্তু আপনি কেন মনে করেন যে তরুণরা কেন বিএনপিকে বা আপনাকে ভোট দিবে? তরুণদেরকে আমরা তরুণদের ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত তারেক সাহেব উনি তরুণদের ব্যাপারে যে কথাগুলি বলেছেন, তরুণদেরকে কর্মসংস্থান করে দেবেন, তরুণদেরকে আপনার যে পাশাপাশি আরও যেগুলি উন্নত মানের আপনার লেখাপড়ার জন্য যেসব ইনস্টিটিউট করার দরকার সেগুলি পর্যন্ত করে দেবেন বলেছেন। তো সুতরাং আমরা তরুণরা এইসব ম্যান্ডেট যদি পাই তাহলে অবশ্যই তারা আগে আসবে, এবং আমরা যদি তরুণদেরকে উদ্বুদ্ধ করি, তরুণদের পাশে যদি যেতে পারি, তরুণদেরকে আমরা যদি বোঝাইতে পারি যে আগামী দিনে আমরা এই তোমাদের জন্য কর্মসূচিগুলি রাখবো, তো তারা অবশ্যই বিএনপিকে অবশ্যই তারা ভালোবাসে তরুণদের। আমি বেশ অনেক জায়গায় দেখছি তরুণরা যারা যে অনেকে বলে যে তারা 16 বছর বিএনপিকে দেখে নেয়, আসলে না, তারা জানে, সব কিছু জানে, এবং বিএনপিকে তারা বেশি ভালোবাসতেছে এবং বিএনপির ব্যাপারে কাজ করার জন্য তারা খুবই আপনার উৎফুল্লভাবে চিন্তা করতেছে যে আগামী দিন কখন নির্বাচন হচ্ছে। আপনার আসনের জনগণের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে আমাদের মাধ্যমে। আমার মানে পাকুলিয়া, কোতোয়ালিয়া এবং চকবাজার আমাদের যে 14টা ওয়ার্ডের আমি জনসাধারণের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, ওনার সুস্বাস্থ্য কামনা করবেন, এবং আমাদের
ভারপ্রাপ্ত তারেক রহমানের জন্য আপনারা দোয়া করবেন। উনি যেন অতি সত্বর বাংলাদেশে যেন চলে আসতে পারে এবং আমরা যেন ওনাকে আমাদের এই বাংলাদেশে দেখতে চাই এবং উনি এসে যেন আমাদের এই নির্বাচনের সেই কর্মকাণ্ডগুলি যেন উনি নিজে হাতে যেন দেখে সবাইকে যেন উদ্বুদ্ধ করে। ধন্যবাদ আপনাকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, আমরা কিন্তু আজকে এমন একজন মানুষের সাথে কথা বললাম, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে একেবারেই সহজ সরল উত্তর, স্পষ্ট ভাষায় রাজনীতিবিদদের যে কূটকৌশল, সেই কূটকৌশল মেনটেন করে কিন্তু তিনি কোনো উত্তর দেননি। তিনি একেবারেই স্পষ্টভাবে কয়েকটি বিষয় বলেছে। আমি যদি তার একটি সারসংক্ষেপ দেই, যে তিনি যদি নমিনেশন পান তাহলেও তিনি জনগণের সাথে আছেন, যদি নমিনেশন না পান তাহলেও তিনি জনগণের সাথে থাকছেন। এবং তিনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন, বিএনপির নমিনেশন নিয়ে এখনই যখন মারামারি শুরু হয়েছে, সেই জায়গায় যখন বিতর্ক চলছে, আলোচনা চলছে, সমালোচনা চলছে, সেই জায়গা থেকে কিন্তু তিনি বলে দিয়েছেন যে তিনি তার আসনে কাজ করছেন। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি কথা আমি মনে করি। তিনি তার আসনে কাজ করছেন যাকে বিএনপি নমিনেশন দিবে তার জন্য, অর্থাৎ তিনি নিজের জন্য কাজ করছেন না, তিনি এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করছেন বিএনপি যাকেই নমিনেশন দিবে তিনি যেন সুবিধা করতে পারেন। এই কথাটি আমার কাছে আজকের পুরো অনুষ্ঠানে চমৎকার একটি লাইন বলে মনে হয়েছে, ইউনিক একটি ভাবনা বলে আমার কাছে মনে হয়েছে। আমার মনে হয় এই ভাবনা যদি প্রতিটি রাজনৈতিক দলের প্রতিটি রাজনৈতিক নেতার মধ্যে এই ভাবনাটিই থাকে, তাহলে বোধহয় বাংলাদেশে কোনো নতুন করে গন্ডগোল হওয়ার সম্ভাবনা থাকবে না। তার কথার আরেকটি সারসংক্ষেপ আমি পেয়েছি, সেটি হলো তিনি স্পষ্টভাবে আজকে একটি স্যাটেলাইট টেলিভিশনে মোহনা টিভিতে বলেই দিলেন যে তিনি কর্মসংস্থান 5% কর্মসংস্থান তিনি তৈরি করবেন, এবং সে কথা কিন্তু তিনি বলেই দিলেন একেবারে নমিনেশন পাওয়ার আগেই তিনি সেই কথা কিন্তু মানুষকে দিয়েছেন। এবং আজকে একটি ক্যামেরার সামনে, টিভির সামনে তিনি সেই সত্যতা স্বীকার করে নিলেন। এর জন্য তাকে আমাদের পক্ষ থেকে, সারা দাও বাংলাদেশ এবং মোহনা টেলিভিশনের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। কেননা সবচেয়ে বড় ব্যাপার এখন কিন্তু কর্মসংস্থান তৈরি করা। বেকারত্ব দিনকে দিন বেড়ে যাচ্ছে, তরুণ প্রজন্ম হতাশায় নিমজ্জিত, তরুণ প্রজন্ম দেশ ছেড়ে বাইরে যাওয়ার পরিকল্পনা করছে। আমরা চাই আমাদের দেশের তরুণরা, আমাদের দেশের মেধাবীরা দেশেই থাকুক, মেধা নিয়ে কাজ করুক, দেশকে এগিয়ে নিয়ে যাক, গড়ে তুলুক আমাদের স্বপ্নের বাংলাদেশ। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের প্রতি খেয়াল রাখুন, নিজের দিকে যত্ন রাখুন। মোহনা টিভির সাথেই থাকুন। নতুন কোনো অতিথি নিয়ে, নতুন কোনো পর্বে, নতুন কোনো স্থানে আবারও আপনাদের সামনে আমি মোহাম্মদ আবু আবিদ হাজির হব। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ আপনাদের সকলকে।